আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে যেটা ধরে আছি একে আমরা সংক্ষেপে রাং বলি। এটাকে সোল্ডার বলা হয়, কেউ সোল্ডার বা লিডও বলে অনেকে। তো আমাকে জিজ্ঞেস করে প্রশ্নে 1 নম্বর প্রশ্নে আছে, তোমাদের দেখো 26 পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে, সোল্ডারে ব্যবহৃত সীসা এবং টিনের অনুপাত কত। তার মানে এর মধ্যে কি আছে, এর মধ্যে প্রথম কথা আছে সীসা আছে প্লাস হচ্ছে টিন আছে। পার্সেন্টেজ কত? সীসা দেখো দন্তাস্য আছে, আমরা বলবো সীসাতে 40%, 40% সীসা আছে। আর টিন হচ্ছে টিন ট আছে, তাহলে 60, অর্থাৎ 60% টিন আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন করেছে তোমাদের, দেখো একটা পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড, এটা তোমাদের বইয়ে 6 নম্বর প্রশ্ন আছে। দেখো পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ডটা কি। আমরা বলছি যে পিসিবি একটা প্লাস্টিক, এটা কিন্তু একটা প্লাস্টিক বোর্ড। তো বলা হচ্ছে কোনো ইলেকট্রনিক সার্কিটের লেআউট বা ওয়ারিং ডায়াগ্রাম এবং ওই বোর্ডের উপরে গলিত কপার দ্বারা প্রিন্ট করা হলে তাকে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড বলা হয়। অর্থাৎ একটি ইলেকট্রনিক বোর্ড কিন্তু। এবং এই বোর্ডের উপরে আমরা কি করেছি, তামার যে গলিত তামা দ্বারা কি করেছি, আমরা কিন্তু এটাকে সাজিয়েছি। অর্থাৎ এখান থেকে এইভাবে দিয়ে আমরা কি করেছি, গলিত তামার দিয়ে আমরা প্রিন্ট করেছি। একে বলা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। খুব কঠিন কিছু না কিন্তু এটা। 3 নম্বর আমরা বলছি কালার কোড। প্রশ্ন আছে তোমাদের বই আছে 4 নম্বর, কালার কোড কি। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, একটা রেজিস্টার দেখতে পাচ্ছ। তো এই যে রেজিস্টারে দেখো কালার দেওয়া আছে, বিভিন্ন রকম 4টা কালার দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন বলছে রেজিস্টারের গায়ের রং দেখে রেজিস্টারের মান নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় কালার কোড পদ্ধতি। কি বললাম, রেজিস্টারের কালার দেখে, যে 1টা 2টা 3টা 4টা কালার আছে, রেজিস্টারের গায়ের রং দেখে রেজিস্টারের মান নির্ণয় করার পদ্ধতিকে কালার কোড পদ্ধতি বলে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আছে আমাদেরকে বলেছে সোল্ডারিং কি। এর যে পরের প্রশ্নটা আছে দেখো, লেখা আছে সোল্ডারিং কি। আমরা দেখো এখান থেকে একটা তার জোড়া লাগানো আছে, আমরা যদি এখানে তুলতে চাই খুব সহজে তুলে নিতে পারবো। এখান থেকে তারটা তুলে নিছি। আবার যদি মনে করি আমরা এখানে আবার কি করব, সোল্ডারিং করে দিব, অর্থাৎ এখানে আমরা লাগিয়ে দেব, আমরা খুব সহজেই সেটা পারতেছি। তো এই যে জোড়া লাগালাম, যে এই জোড়া লাগানোকে বলা হয় সোল্ডারিং। তাহলে আমরা কি বলতে পারি, সোল্ডারিং শব্দের আধুনিক অর্থ হচ্ছে ঝালাই করা 2 বা ততোধিক পরিবাহী পদার্থ অথবা ধাতব পদার্থকে উত্তপ্ত সোল্ডারিং আয়রন, একে বলা হয় কিন্তু সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনের সাহায্যে লিড গলিয়ে, অর্থাৎ এই যে লিডটা আছে আমরা এখানে দিতে পারি, এই যে লিড আমার হাতে, বাম হাতে লিড আছে, এই লিড গলিয়ে, এই যে লিড গলিয়ে দিলাম, এখানে দেখো লিড গলিয়ে দিলাম। তো লিড গলিয়ে জোড়া দেওয়ার পদ্ধতিকে বলা হবে সোল্ডারিং। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এ পর্যায়ে শিখলাম কি, 26 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্ন শিখলাম সোল্ডারে ব্যবহৃত সীসা এবং টিনের অনুপাত কত। 2 নম্বর শিখলাম সোল্ডারিং জিনিসটা কি। 4 নম্বর শিখলাম কালার কোড কি। এবং 6 নম্বর শিখলাম প্রিন্টেড সার্কিট বোর্ড কি। এরপরে আমরা শিখব হচ্ছে 8 নম্বর। 8 নম্বরটা হচ্ছে অ্যাভোমিটার। অ্যাভোমিটার কি বলছে, এমন একটা মেশিন আছে যার সাহায্যে আমরা কী মাপতে পারি, ভোল্ট মাপতে পারি, কারেন্ট মাপতে পারি এবং রেজিস্ট্যান্স মাপতে পারি। যদি 3টা মাপতে পারি তখন তাকে আমরা একসঙ্গে বলি অ্যাভোমিটার। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্তের মধ্যে আছে 1 নম্বর আছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি বলছে, যে সকল পদার্থের বৈদ্যুতিক পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি তাকে সেমিকন্ডাক্টর বলা হয়। অর্থাৎ পরিবাহিতে খুব দ্রুত ইলেকট্রন পাস হবে, অপরিবাহিতে আস্তে আস্তে বা যায় না বললেই চলে, এবং সেমি পরিবাহী যেটা মাঝামাঝি, অর্থাৎ একটাতে ইলেকট্রন প্রবাহিত হয় না, একটাতে ইলেকট্রন দ্রুত প্রবাহিত হয়, আর একটাতে মাঝামাঝি অর্থাৎ আস্তে আস্তে যায়, তাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। যেমন আমরা ফাইনালের পূর্বে এবং শুরুটার পরে, মাঝামাঝি।
মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? তো তোমরা জানো যে একটা ধরো আমি ধরলাম একটা সেমিকন্ডাক্টর ধরলাম এন টাইপ, সেখানে ধরো মাইনাস চার্জ বেশি আছে, তো 2-1টা শুধু প্লাস চার্জ আছে। তো আমরা এখানে বলছি মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? মাইনাস, অর্থাৎ ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি একটি ভেজাল সেমিকন্ডাক্টরে 2 ধরনের চার্জ ক্যারিয়ার বিদ্যমান থাকে, তার মধ্যে যেটা বেশি পরিমাণে থাকে তাকে আমরা বলছি মেজরিটি চার্জ ক্যারিয়ার। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। মাইনরিটি চার্জ ক্যারিয়ার কিছু এখানে যদি আমরা বলি সংজ্ঞাটা, তাহলে বলবো যে কোনো সেমিকন্ডাক্টরের মধ্যে কি থাকে? 2 ধরনের চার্জ থাকে। এখন উক্ত চার্জের মধ্যে যেটা সবচেয়ে কম পরিমাণে থাকে, যেমন যে প্লাস 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 3টা আছে, সবচেয়ে কম পরিমাণে থাকে সেটাই হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। এখানে যদি এন টাইপ হয় তাহলে দেখো এখানে হোলটা কিন্তু কম। যদি এটা এন টাইপ বলতাম, যে এটা এন টাইপ, যেহেতু ইলেকট্রন বেশি, তাহলে এন টাইপ যদি বলি তাহলে এখানে কি আছে? হোল কম আছে। তার মানে হোল কম থাকার অর্থ হচ্ছে এটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আবার যদি আমরা একটা পি টাইপ করি, যদি আমরা পি টাইপ বানাই, তাহলে এর মধ্যে অসংখ্য প্লাস চার্জ আছে বা হোল আছে, শুধু 1টা বা 2টা ইলেকট্রন আছে, তাহলে এটাকে আমরা বলছি মাইনরিটি চার্জ ক্যারিয়ার। বা এটা কি টাইপের ক্ষেত্রে? পি টাইপের ক্ষেত্রে। আর যদি মেজরিটি বলি তাহলে পি টাইপের মেজরিটি কি আছে? হোল আছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে একটা প্রশ্ন যদি আমরা দেখি, আমরা প্রশ্ন দেখব হোল এবং ইলেকট্রন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নটা, হোল ইলেকট্রন। এটা কি জিনিস? বলছে ধরো একটা পরমাণু আঁকলাম, এর বাইরে ধরো ইলেকট্রন আছে 1টা, এনে আছে 2টা, এর বাইরে আছে কয়টা ইলেকট্রন? 1টা ইলেকট্রন আছে, মাইনাস চার্জ আমরা বলছি। তো এখন যদি এই ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা কি হয়? বিচ্যুত হয়ে যায়, তখন কি হয়? এখানে একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়, একে আমরা বলছি হোল। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো পরমাণুর সর্ববহিস্থ স্তরের কোনো বাহ্যিক শক্তির কারণে যদি ইলেকট্রনে কী ঘটে? বিচ্যুতি ঘটে, সেখানে খালি স্থানের সৃষ্টি হয়, এই স্থানকে আমরা বলছি হোল। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর ইলেকট্রন কি? ইলেকট্রনটা আমরা নর্মালি জানি, ইলেকট্রন হচ্ছে পরমাণুর সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা, তাকে ঋণাত্মক চার্জ, যেটি ঋণাত্মক চার্জ বহন করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘূর্ণায়মান থাকে, তাকে ইলেকট্রন বলা হয়। আচ্ছা, ডোপিং কি? একটা তুমি খাঁটি সেমিকন্ডাক্টর নিচ্ছ, এখন ধরো এখানে তুমি নিচ্ছ হচ্ছে জার্মেনিয়াম নিচ্ছ, জার্মেনিয়াম তুমি এরকম করে আঁকাচ্ছ নিচ্ছ। এখন মাঝে তুমি একটা কি নিচ্ছ? একটা গ্যালিয়াম নিয়েছ, ধরো। তাহলে এই যে গ্যালিয়াম তুমি দিলা, এটা কিন্তু আমাদের খাঁটি সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু একটা গ্যালিয়াম, যার কারণে কী হয়ে গেল? এটা ভেজাল মিশ্রিত হয়ে গেল। এই খাঁটি সেমিকন্ডাক্টরে অপদ্রব্য বা ভেজাল হিসেবে কোনো পরমাণু মেশানোর পদ্ধতিকে বলা হবে ডোপিং। তাহলে কী বুঝলাম? একটা খাঁটি সেমিকন্ডাক্টরের মধ্যে ভেজাল হিসেবে কোনো পরমাণু মেশানোর পদ্ধতির নাম হচ্ছে ডোপিং। আশা করি বুঝতে পেরেছ। এরপরে ইন্ট্রিনজিক এবং এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের সংজ্ঞা যদি তোমরা জানতে চাও, তাহলে আমরা বলছি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বলতে যার মধ্যে ভেজাল মেশানো নাই, আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের মধ্যে যার মানে ভেজাল মেশানো আছে। অর্থাৎ আমরা বলছি যে জার্মেনিয়াম এটা কিন্তু ইন্ট্রিনজিক বা খাঁটি সেমিকন্ডাক্টর, এর মধ্যে কিন্তু কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না। আর যখনই এটা অপদ্রব্য মেশানো হয়ে গেছে তখন একে বলছি এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আসি তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্তের মধ্যে প্রথম প্রশ্ন আছে হচ্ছে জিনার ব্রেকডাউন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, জিনার ব্রেকডাউন এটা কি? তো আমরা বলছি যে কোনো ভেজাল সেমিকন্ডাক্টর, ধরো ভেজাল সেমিকন্ডাক্টর আরেকটা ভেজাল সেমিকন্ডাক্টর, এখন যদি এটা পি টাইপ হয়, এটা এন টাইপ হয়, তো যদি আমরা কি করি? ডোপিং করলে এর ডিপ্লেশন লেয়ার কী হয়ে যায়? পাতলা হয়ে যায়, অত্যন্ত পাতলা হয়ে যায়। তখন
যদি এই আড়াআড়িতে যদি আমরা কি করি, ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি, তাহলে এটার কি ঘটবে, ব্রেকডাউন ঘটবে। এই ব্রেকডাউন কি বলছে, জেনার ব্রেকডাউন। তাহলে আমরা কি বলছি, আবারও বলি যে ভেজাল সেমিকন্ডাক্টরে যখন ভেজাল মেশানো হয়, ডপিং করা হয় অত্যন্ত বেশি হলে তখন জাংশনে কি হয়, ডিপ্লেশন লেয়ারটা কি হয়ে যায়, শুরু হয়ে যায়, এবং তখন আড়াআড়িতে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি তখন এটার ব্রেকডাউন ঘটে। ফলে আমরা কি বলছি, জেনার ব্রেকডাউন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে। 4 নম্বরে কী আছে বলছে, এলইডি এর পূর্ণরূপ কি। তো আমরা জানি এলইডি হচ্ছে লাইট এমিটিং ডাবল টি আইএনজি এমিটিং ডায়োড। তো তোমরা নিশ্চয়ই এটা দেখেছো, লাইট এমিটিং ডায়োডগুলো চিনো তোমরা। এই যে এটা হচ্ছে একটা লাইট এমিটিং ডায়োড, কিন্তু এলইডি। এরপরে এলইডির ব্যবহার কিন্তু পরীক্ষায় খুব আসে। 4 নম্বরটা অতি সংক্ষিপ্ত 4, এটা কিন্তু 1। অডিও এবং ভিডিও সিস্টেমে, ইলেকট্রনিক মিটারে, ডিজিটাল মিটারে কি করা হয়, এই এলইডি লাইট ব্যবহার করা হয়। এমনকি ক্যালকুলেটরে, তারপরে যে কোনো ডিসপ্লেতে, তারপরে পিকচার ফোনে, তারপরে অপটিক্যাল কমিউনিকেশান, কম্পিউটার মেমোরিতে, রিমোট কন্ট্রোলে, তারপরে তোমার মোবাইল চার্জারে, এগুলো কিন্তু সব এলইডি লাইট ব্যবহার করা হয়। তোমরা কিন্তু এগুলো খুব সহজে মনে রাখতে পারবা, খুব কঠিন কিছু না। কোনো অডিও বা ভিডিও সিস্টেমে, ডিজিটাল মিটারে, ইলেকট্রনিক মিটারে, বাইরে যে মিটার, বৈদ্যুতিক যে মিটার আছে সেই মিটারে, তোমার চার্জারের ক্ষেত্রে রাখা হয় এরকম। তারপরে ফোনেও কিন্তু অনেক ফোনে কিন্তু ব্যবহার করা হয়, লাইটটা টিপ টিপ করে কিন্তু জ্বলে। তারপরে ক্যালকুলেটরে ব্যবহার করা হয়, তারপরে পিকচার ফোনে ব্যবহার করা হয়, তারপরে অপটিক্যাল কমিউনিকেশান, কম্পিউটার মেমোরিতে ব্যবহার করা হয়, যে কোনো ডাটা লিঙ্কে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।